তোমাকে কিন্তু বেশ বুড়ি বুড়ি লাগছে। আহিয়া আমার কথা শুনে আমার দিকে ভুরু কুঁচকে তাকালো। কয়েকবার চোখ পিটপিট করে মুখটা একটু ঝাঁকিয়ে হাতে একটা কাগজ ছিঁড়ে ফ্লোরে ফেলে দেয়। আমি আহিয়ার পাশে গিয়ে বসি। আহিয়া আমার দিকে কাগজটা ছুঁড়ে দিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। সে কাগজটা বাড়িয়ে দেয়। আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি খুব মজা। ওর কথায় আমি মুচকি হাসি। বাইরে ঝুম বৃষ্টি। আহিয়ার দিকে তাকাই। সে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টিকে ছুঁয়ে দিচ্ছে। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। আহিয়া আমার দিকে আর চোখে চেয়ে আবারও বৃষ্টিকে ছুঁয়ে দেওয়ার প্রবহমানে আবদ্ধ করে ও। আমি বাইরে তাকাই। আহিয়া আহ! করে সামান্য চিৎকার দেয়। বাইরে সব কিছু বৃষ্টিতে ভিজে একদম চুপসে গেছে। চিকন পাতাবাহার গাছের মাঝারি বৃষ্টির তোপে বেঁকে গিয়েছে। সাদা পাতি হাঁসের দলগুলো কাদাতে মুখ ডুবিয়ে খাবার খেয়ে চলেছে। লালচে পাঁচিলের ওপাশে কদম ফুলের গাছ। কদম ফুলগুলো যেন বৃষ্টির অপ্রতিরোধ্য গতির তাড়নায় ঝিমিয়ে গেছে। আহিয়ার কদম ফুল খুব প্রিয়। সে সব সময় কদম ফুল গাছের দিকে তাকিয়ে অনেক কথা বলে, যে কথাগুলো হয়তো সে চিৎকার করেই বলতে চায়। আহিয়া আমার শার্ট টানতে থাকে। আমি ওর দিকে তাকালাম। একটা কাগজ আমার হাতে গুজে একটু জোরেই হেসে ভেতরে চলে যায়। কাগজের দিকে তাকালাম। এমন বৃষ্টিতে ধোয়াটা গরম কফি খেতে দুজনে জানলার পাশে বসে বৃষ্টি দেখলে কিন্তু মন্দ হয় না। কাগজটা মুঠো করে আমি আবারও বাইরে তাকাই। বিশাল বৃষ্টির ঝাপটা কিঞ্চিত ভিজিয়ে দিয়েছে। আমি উঠানের দিকে চেয়ে রইলাম। বৃষ্টির স্রোত এগিয়ে যাচ্ছে নিচু জায়গার দিকে। হঠাৎ শুনলাম, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। উপরের ফ্ল্যাটে শেফালি ভাবির রবীন্দ্রসঙ্গীত শত সহস্র বৃষ্টির বিশাল বিশালতায় আমার কানে ভেসে আসলো। শেফালি ভাবি বেশ চমৎকার রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন। কি সুন্দর গলা তার। আহিয়া এসে আমার পাশে বসে। আমি ঘুরে তাকাই। আহিয়ার হাতে একটি কফির মগ। আমি ইশারায় একটা কফির মগ কেন জিজ্ঞাসা করতেই মুচকি হেসে আহিয়া আমার হাতে একটি কাগজ গুজে দেয়। সেখানে লেখা, দুজনে একটা মগেই কফি খাবো, একবার আপনি একবার আমি। আমি একটু হেসে দিলাম। আহিয়ার এমন উদ্ভট ভাবাদার আমাকে প্রতিনিয়ত আকৃষ্ট করে ওর দিকে। সে আমার পাশে এসে দাঁড়ায়। বৃষ্টির গতিবেগ হুট করেই কমে আসে। আহিয়া আমার কাঁধে মাথা রাখে। উপরে ফ্ল্যাট থেকে রবীন্দ্রসঙ্গীত ভেসে আসতে থাকে। তোকে না বলেছি গান করবি না? তোর অনেক ভাব ধরেছে না? ভাব আমরা দেখাবি না, বুঝছস? কাপড়গুলান সকাল থেকে বালতিতে রাখা, দেখোস না? শেফালি ভাবি থেমে যায়। ওদের ফ্ল্যাট থেকে কোনো গানের শব্দ আসে না আর। কেবল শেফালি ভাবির শাশুড়ি মায়ের বিশাল অভিযোগ মিশ্রিত নির্দয়া শাসন শুনতে পেলাম। মাহমুদ ভাইয়ের বউ শেফালি ভাবি। প্রথম যেদিন এই 5 তলা বাড়িতে আসি, সেদিন বিকেলে ওপরের ফ্ল্যাট থেকে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাই। বেশ সুমিষ্টি গলা শেফালি ভাবির। আহিতা ওনার অনেক বড় একজন ভক্ত, কিন্তু তিনি সব সময় গান করেন না। এর কারণ মাহমুদ ভাইয়ের মা চান না শেফালি ভাবি গান করুক। অনেকবার চিৎকার শুনেছি শেফালি ভাবির শাশুড়ি মায়ের। মাহমুদ ভাইয়ের মা শেফালি ভাবিকে গান গাওয়া নিয়ে মারত। মাহমুদ ভাই কেবল চুপচাপ দেখে এসেছে। একদিন ভাইয়ের সাথে কথা হয়, জানতে পারি ভাবির প্রতি ভাইয়ের বিয়ের আগে গানের জন্য অনুরাগ ছিল। ধীরে ধীরে ভাবিকে ভালোবেসে ফেলেন তিনি। বিয়েও করেন সবার অমতে। ভাবির গানের জন্য বড় কোনো এক জায়গা থেকে সুযোগের কথা ছিল,
কিন্তু মাহমুদ ভাইয়ের সাথে পালিয়ে আসেন তিনি। তাই কথাও দিয়েছিলেন বিয়ের পর ভাবিকে গান করানোর ব্যবস্থা করবেন, কিন্তু ভাইয়ের মা আর সেটা হতে দেয়নি। ভাইয়ের মা চিন্তা করেন গান গাইতে গেলে বৌমা অন্য পুরুষের সাথে মেলামেশা করবে, এর থেকে ঘরের কাজ করা ভালো। এরপর থেকে সব কিছু শেফালিভাবে আবার যেন স্তব্ধ হয়ে যায়। ভাইও মায়ের কথা মতো চলে। মেয়েরা আসলে অন্যরকম, কেউ মা হয়ে বৌমার উপর অধিকার ফলায়, আবার কেউ বৌমা হয়ে সেসব মেনে নেয়, আবার নেয় না। মেয়েদের ইচ্ছা ত্যাগ করতে হয়, হারাতে হয় আশাকে, তবুও তারা খুশি থাকে, কারণ সবার মন জয় করার এক ধরনের অখেদা ক্ষমতা আছে মেয়েদের। বৃষ্টি আবার শুরু হলো। কফির মগে কফি নেই। আমি একবার চুমুক দিচ্ছি, আরেকবার আহিয়া চুমুক দিয়ে খেয়ে ফেলেছি। আমার হাত থেকে কফির মগ নিয়ে চলে যায়। আমি বৃষ্টি দেখতে থাকি। বৃষ্টি যে আমার খুব বেশি ভালো লাগে তা নয়, বৃষ্টির অবিশ্রবণ আমার বিরক্ত লাগে। আজকে খিচুড়ি আর মুরগি মাংস করব। একদম জ্বালাবেন না। আমি রান্নাঘরে গেলাম। আহিয়া কাগজ আমার হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। আমি ওর দিকে একটু চেয়ে বৃষ্টির দিকে ফিরলাম। হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দিতেই বুকটা ছ্যাদ করে ওঠে। মস্তিষ্ক মনে করিয়ে দেয় একটা চেনা জানা বিষাদগ্রস্ত স্মৃতিকে। সেই স্মৃতির নাম মৌলি। মৌলির হাসিমাখা মুখটা হুট করে মনে পড়তেই আমি হাত নামিয়ে নিই। স্মৃতি বিজড়িত সেই চেনা স্মৃতির দলগুলো শ্রাবণের সাদা মেঘের মতো উড়ে যায় আমার মনের আকাশে। দেখো আবির, তোমাকে ভালোবাসি আমি নিজেই বলেছিলাম, কিন্তু তোমাকে আমার এখন একদমই ভালো লাগে না। কেন জানি না, আমার মনে হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসাটা শেষ হয়ে গেছে। আমি মৌলির দিকে তাকালাম। বিকেলের চাঞ্চল্যকর রোদ্দুর ওর মুখের উপর শোভা বর্ধন করছে। উত্তরি বাতাসের সারিবহন দলগুলো যেন মৌলির এলো চুলগুলো অগোছালো করে তুলেছে। সে বারবার কানে গুঁজে দিয়ে নদীর পানির দিকে তাকায়। আমি ওর থেকে চোখ সরিয়ে নিই। সুন্দর কোনো জিনিসের প্রতি বেশিক্ষণ তাকাতে নেই। এতে হয় সৌন্দর্যের প্রেমে পড়ে যাবেন, না হয় সৌন্দর্যের প্রতি ব্যাকুলতা বেড়ে যাবে বহুগুণে। বাতাস বইছে একটু জোরেই। ছোট্ট নদীর পানি বাতাসের কোলাহলে পাড়ে ভিড় জমাচ্ছে। বিকেলের রোদ্দুর নদীর পানির উপরে এসে পড়েছে, কিন্তু দেখতে মন্দ লাগছে না। প্রকৃতির সৌন্দর্যটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে, যেন নদীর সাথে সূর্যের 100 বছরের কথা জমে আছে, আর সেগুলো কতই বিরহ গচ্ছিত হবে। আমি মৌলির দিকে আবার তাকালাম। ভালোবাসা কি কখনো শেষ হয়? সব কিছু শেষ হয়ে গেল কিংবা পুরোপুরি নিঃশেষে হয়ে গেল, ভালোবাসা তো কখনো শেষ হয় না। তবে মৌলি আমাকে ভালোবাসেনি। প্রশ্নটা করতে খুব ইচ্ছে করছে আমার, কিন্তু কেন জানি না ইচ্ছেটাকে প্রাধান্য দিতে আগ্রহ মনে হচ্ছে। তুমি আমাকে আর কল দিবা না, তোমার মতো করে থাকবে। আমার মনে হয় না তোমাকে আমি আর কল করব বা মনে করব। মৌলি আবারও চুপ হয়ে যায়। মেয়েটা কেন এমন করে কথা বলছে বুঝতে পারছি না। বেশ তো ভালোই চলছিল আমাদের রোজ সকালে দুজনে হাঁটা, বিকেলে আইসক্রিম ফুচকা খাওয়া, রিক্সাতে ঘোরাঘুরি, চকলেট দেওয়া, সব কিছুই তো ঠিকই ছিল। তাহলে ও কেন এমন করছে? সে কি বুঝতে পারছে না আমি তাকে কতটা ভালোবাসি? সে নিজেই আমার অগোছালো জীবন এসে আবার নিজেই চলে যাচ্ছে। আমি কি কিছু করলাম? মৌলি উঠে দাঁড়ায়, আমার দিকে তাকিয়ে বলে, দেখো আবির, কেউ কিছু করলেই যে সব কিছু হয় তা না, এটা মনের ব্যাপার। আমার মনে এখন তোমার প্রতি কোনো ভালোবাসা নেই। তোমাকে আগের মতো আর অনুভব করতে পারি না। বৃষ্টিবিলাসে তোমাকে কল্পনাতে খুব কাছে আনার চেষ্টা করেছি। জ্যোৎস্না প্রহরে তোমার কাঁধে মাথা রেখে কল্পনাতে হারাতে চেষ্টা করেছি। তোমাকে ঠিকভাবে আর ভাবতে পারছি না। আর কিছু বলার নেই আমার। তবে যদি আবার তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়, সেদিন ফিরব। এরপর মৌলি চলে যায়। আমি একটু মুচকি হাসি। বীভৎস মনে হতে থাকে সময়টাকে। মেয়েটা যখন ইচ্ছে আসবে, আবার যখন ইচ্ছে চলে যাবে। এটা কি বিভৎসতা তৈরি করে না? উদ্ভট কথাগুলো আমার কষ্টের নদীর পানিকে ঘোলাটে করে দিয়েছে।
যেখানে বিকেলে এই সূর্যটা পানির সাথে প্রেমালাপ করলেও ঠিক জমিয়ে হচ্ছে না। শাসা বাতাসগুলো কষ্টের দুর্গন্ধ তৈরি করে নিজের গন্তব্য চলে যাচ্ছে। চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা পানি যে নিচে গড়িয়ে পড়েছে তা বেশ টের পাচ্ছি আমি। কেটে যায় অনেক দিন, সব কিছু স্বাভাবিক হলেও পারিনি নিজেকে স্বাভাবিক করতে। অগোছালো হয়ে জীবনের কঠিন স্বাদটাকে গ্রহণ করার প্রতিশ্রুতি নিয়ে ফেলেছিলাম। সেই অগোছালো জীবনটাকে গুছিয়ে দিতে আসে আহিতা। আহিতা বড় আপার ননদ, কথা বলতে পারে না, বোবা সে। আপাদের বাড়ি সেদিন মনের ব্যাকুলতাকে দূর করতে স্রেফ ঘুরতে যাই, কিন্তু আহিতা নামক প্রাণ চাঞ্চল্য মেয়েটা আমার রংবিহীন জীবনে জড়িয়ে যায় সেদিনের পর থেকে। অবশ্য আমাকে না জানিয়েই আহিতার সাথে আমার বিয়ে ঠিকঠাক করে ফেলে আপা। আপা যখন এসে বলে, আহিতা কথা বলতে পারে না, কিন্তু অনেক ভালো একটা মেয়ে, পারবি না তাকে নিয়ে থাকতে? তোকে না জানিয়ে বিয়েটা ঠিক করেছি, চাইলে তুই না করতে পারিস, তবে একটু ভেবে দেখিস। আপার দিকে তাকিয়ে বলেছিলাম, আমি আহিতার সাথে কথা বলতে চাই। সেদিন ছাদে দাঁড়িয়ে দুজনে বাহিরে পরিবেশটাকে দেখছি। আহিতাকে ঠিক কী বলবো মাথায় আসছিল না। আহিতা একটা কাগজ আমার দিকে বাড়িয়ে দেয়। আবির সাহেব, জীবনের রং কি জানেন? জীবনের রং দুটো, সাদা আর কালো। আমার জীবনের রং কালো, কারণ আমি বোবা, কথা বলতে পারি না। খুব ইচ্ছে করে আপনার মতো করে কথা বলি, গান গাইতে ইচ্ছে করে, সবাইকে ডাকতে ইচ্ছে করে, কিন্তু ইচ্ছে থাকলে যে সবটা হবে এমনটাও তো নয়। এক সময় যখন বুঝতে পারলাম আমার এই ইচ্ছেগুলো কখনো পূরণ হবে না, তখন জানেন আমার পাখি হতে ইচ্ছে করে। কল্পনাতে পাখির মতো উড়ে বেড়াই, শঙ্খচিল হয়ে দূর আকাশের সাদা মেঘের সাথে কথা বলি, ঝর্ণা হয়ে পাহাড়ের সাথে কথা বলি। ইচ্ছে করলেই আমি মেঘ হই, বাতাস হই, যেখানে ইচ্ছে চোখ বন্ধ করে কল্পনায় ঘুরে বেড়ায় দূর, বহু দূর, যেখানে কোলাহল নেই, নেই কোনো শব্দের ফেরি গলা, আছে কেবল ঝর্ণার গান, পাখিদের কিচিরমিচিরের শব্দ, জোনাকি পোকার মিটমিটে নিভে আলো, ঝিঝে পোকার শব্দের ঝড়, বৃষ্টির টিপ টিপ শব্দ। কখনো কারোর উপস্থিতি আশা করিনি নিজের এই কল্পনা জগতে। না চাইতেই আপনি চলে এলেন। আপনাকে নিয়েই ভেবেছি অনেক। ভাবিকে দেখতে আপনি যতবারই এসেছেন লুকিয়ে দেখেছি আপনাকে, কখনো আপনাকে চাইনি আমি আমার পানি। আপনার প্রতি ভালো লাগা বলতে পারেন একত্রিত ভালোবাসা কবেই তৈরি হয়েছে জানি না, তবে সত্যি বলছি আপনাকে কখনো চাইনি আমি। কিন্তু আজ দেখুন আপনাকে পেতেই চলেছি। পৃথিবীর নিয়মগুলো কেমন বৈচিত্র্যময়, তাই না? যা খুব করে চাওয়া হয় তা পাওয়া যায় না, আবার যা কেউ আশাই করে না সেটা হয়ে যায় হুট করে। বুঝতে পারি না আমি মানুষের চাওয়া প্রবণতা কম বলে নাকি বাস্তবতা সব কিছুই এমন করে দেয়, তাই এমন হয়। যদি মৌলিকে চান তবে আমাকে না করে দিতে পারেন, আমি কষ্ট পাবো না, নিজেকে বানিয়ে নিয়েছি। আপনিও মানিয়ে নিতে শিখুন। জানেন তো, তারা কখনো কষ্ট পায় না যারা কঠিনতর কিছু মেনে নিতে পারে। সেদিন আহিতার বাড়ি থেকে চলে আসি। কয়েকদিন নিজেকে চেনার চেষ্টা করেছি শতরূপে। এরপর কয়েকদিন পরই আহিতাকে বিয়ে করে ফেলি আমি। ওর মুখের হাসিটা সেদিন সত্যিই অনবদ্য ছিল। এরপর আহিতা ঠিক ওর মতো করেই আমাকে গুছিয়ে দিয়েছে। আহিতা আমার পাশে এসে দাঁড়ায়, একটা কাগজ এগিয়ে দিয়ে আবারও চলে যায়। কি ভাবছেন? বৃষ্টি তো কখন শেষ হয়ে গেছে, আসুন খাবেন, আমি টেবিলে অপেক্ষা করছি। আজ কিন্তু আমাকে বিকালে ঘুরতে নিয়ে যাবেন বলেছিলেন, মনে আছে তো? আমি খাবার টেবিলের দিকে যাই। গরম খিচুড়ি আর মুরগির মাংসের সুগন্ধ আমার খিদেটাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে। আহিতাকে আমি খাইয়ে দিলাম। ওকে যতবারই আমি খাইয়ে দিই ও ততবারই আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে কান্না করে দেয়। ওর চোখের দিকে তাকিয়ে কান্না করা, না বলা কথাগুলো মানে বুঝতে পারি না আমি। ওর চোখে মুখে যেই ভাষাটা লেগে থাকে সেটা হলো, আমাকে এতটা কেন ভালোবাসেন আপনি? বিকেলে আহিতাকে নিয়ে ঘুরতে বের হলাম। উঠোনে আসতেই দেখি শেফালি ভাবি ব্যাগ গুছিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। পেছনে মাহমুদ ভাই দাঁড়িয়ে ভাবির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মাহমুদ ভাইয়ের পাশে দাঁড়িয়ে ওনার মা বলছেন, বেয়াদব মেয়েটাকে বলেছিলাম বিয়ে করিস না, তবুও করলি। দেখ দেখ, তোকে ছেড়ে সে চলে যাচ্ছে। যাগ্গে, তোর ওর থেকে আরও বেশি সুন্দরী বউ নিয়ে আসবো আমরা। মাহমুদ ভাইয়ের হাত ধরে ওনাদের
ক্লাস 1-এ পড়া মেয়েটা বারবার বলছে, বাবুই আম্মু কোথায় যাচ্ছে? আম্মুকে নিয়ে আসছো না কেন? আম্মু তুমি কোথায় যাচ্ছ? ও বাবুই আম্মুইকে আটকাও না কেন? আহিতা দৌড়ে শেফালি ভাবির হাত ধরে। শেফালি ভাবি ঘুরে আহিতাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি মাহমুদ ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালাম। মাহমুদ ভাইয়ের চোখে পানি দেখতে পাচ্ছি আমি। ওনার মায়ের দিকে চোখ পড়তেই উনি বিরক্ত চোখ চেয়ে আছে শেফালি ভাবির দিকে। আন্টির দিকে তাকিয়ে বললাম, কি করছেন আন্টি? ভাবির সাথে আপনি এমন কেন করেন? ভাবি তো সব কিছু ছেড়েই আপনার ছেলের হাত ধরে চলে এসেছিল, কারণ আপনার ছেলেকে তিনি অনেক বেশি ভালোবাসে। কেন এমন করছেন? যদি আপনার মেয়ের সাথে এমনটা হয় তাহলে কি আপনি মেনে নেবেন? নিজেকে কেন মানিয়ে নিতে পারছেন না ওনার সাথে? ভালোবেসে বুঝিয়ে বলবেন, তার ভুলগুলো শুধরিয়ে দিবেন মা হয়ে। দেখবেন কখনো তিনি আপনার কথার অবাধ্য হবে না। আপনি না ডাকলে ভাবি আসবে না আন্টি। ভাবুন আপনার মেয়ের সাথে ঠিক এটাই হচ্ছে যেটা আপনি করছেন। আন্টি চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আমি ইশারায় শেফালি ভাবির দিকে তাকাতে বলি। আন্টি আর দাঁড়ায় না, সোজা ভাবির কাছে গিয়ে বলে, বৌমা আমি দুঃখিত, আসলে এত কিছু কখনো কোনো দিন ভাবিনি আমি, আমাকে মাফ করে দাও। শেফালি ভাবি আন্টিকে জড়িয়ে ধরে। ভাইয়ার মেয়েটা দৌড়ে ভাবির ব্যাগটা নিয়ে চলে আসে। আন্টি ভাবির হাত ধরে ঘরের দিকে নিয়ে যায়। মাহমুদ ভাই আমার দিকে তাকিয়ে প্রশান্তির একটা হাসি দিলেন। আমি বললাম, ভাই শাশুড়ি বৌমার ঝগড়া, রাগ, অভিমান এটা প্রায়ই লেগে থাকে, তবে ভুলটা হয় আপনার। আপনি কি ভাবিকে নিয়ে বিয়ের পর কোথাও ঘুরতে গিয়েছিলেন? তাকে নিয়ে ঘুরবেন, বাড়ি না হোক বাহিরে দুজনে একসাথে বসে না হয় ভাবি রবীন্দ্রসঙ্গীত শুনবেন, তাকে বলবেন আপনার জন্য গান করতে, দেখবেন ভাবিও খুশি, আর বাড়িতে আপনার মাও খুশি। আসবেন নাকি? আমরা ঘুরতে যাচ্ছি। মাহমুদ ভাই দৌড়ে ভেতরে চলে যেতে থাকে। কিছুটা দূর যেতেই বলে ওঠে, আবির দাঁড়াও, আমরা আসছি। আমি মুচকি হাসলাম। আহিতার হাতটা শক্ত করে ধরলাম আমি। আজকে ওর অভিমানী চেহারাটা সকালে দেখেছি, কারণ আজ সকালেই মৌলি আমার খোঁজে এখানে এসেছিল, কিন্তু আহিতা তাকে বিদায় করে দিয়েছে। 5তলা বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি মাহমুদ ভাইয়ের জন্য। বেশ কিছু সময় পর ওনারা আসলেন। আমি আশেপাশে তাদের মেয়েটাকে খুঁজছি, কিন্তু সে নেই। ভাইয়াকে জিজ্ঞাসা করতেই বলে, মা ওকে নিয়ে খেলছে, বলেছে আমাদের দুজনের সাথে তাকে পাঠালে মজাটাই নাকি শেষ হয়ে যাবে। আমি আবারও হাসলাম। দুজনে রিক্সা ডাকলাম একসাথে। মাহমুদ ভাইয়ের সাথে প্রথম রিক্সাতে শেফালি ভাবিকে ওঠালেন। ওনার চোখে মুখে আজ প্রশান্তির সাদা রঙে টের পাচ্ছি। দুজনেই আজ খুশি। আমি আহিতাকে নিয়ে পরের রিক্সাতে উঠলাম। আহিতা আমার খুব কাছে এসে বসেছে। আমাকে আঁকড়ে ধরে বসে আছে ও। সামনের রিক্সা থেকে গুনগুন করে গান গাইতে শুনলাম। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। শেফালি ভাবির গান শুনতে মন্দ লাগছে না। আহিতা আমার কাঁধে মাথা রাখলো। আমি ওর চুলে আঙুল ডুবিয়ে তাকে কাছে টেনে নিলাম। আজ তাকে নিয়ে কল্পনা নয়, বাস্তবে চেনা রাস্তায় ঘুরবো বিকেলের এই সারা বেলা।